জানো ভানু দাদা, আর ছবির মতো নানান ঘটনা চোখের সামনে ভেসে উঠছে। সেই এলমহার্স্ট সাহেবের কথা, যিনি শুরুলে ইনস্টিটিউট ফর রুরাল রিকনস্ট্রাকশনের কাজকর্ম দেখাশোনা করতেন। পরে তুমি এর নাম দিলে শ্রীনিকেতন। যখন তুমি অন্য কাজে ব্যস্ত থাকতে, আমিও এলমহার্স্টের সঙ্গে সেখানে চলে যেতাম, সেখানকার কার্যকলাপ দেখে আসতাম। আর তার কাছে আমি ইংরাজি শিখতাম, আর সে আমার কাছে বাংলা। আর তোমার গানও শিখতে চাইতো, শুনতে চাইতো। আমি তো আর গাইতে পারি না, তাই এসরাজ বাজিয়ে তোমার গান শোনাতাম ওই খোয়াইয়ের ধারে, একটু নিরিবিলি পরিবেশে। আর মজার কথা হলো, এলমহার্স্টকে সঙ্গ দেওয়াতে তোমার মনে মনে ভারী অভিমান হতো, সেই সঙ্গে ঈর্ষাও। তাই তো সুযোগ বুঝে তুমি আমাকে তোমাদের সঙ্গে শিলং পাহাড়ে বেড়াতে নিয়ে চলে গেছিলে। হানু দাদা, কি সুন্দর ছিল বলো শিলং পাহাড়ের দিনগুলো। সেখানেই তো তুমি রক্তকরবী লিখেছিলে, আমি, তুমি আর এলমহার্স্টের কথা ভেবে। আমি নন্দিনী, এলমহার্স্ট রঞ্জন, আর তুমি রাজা। রঞ্জনের সঙ্গেই তো ছিল রাজার প্রধান প্রতিযোগিতা। তারপর মনে আছে ভানু দাদা সেই চেকোস্লোভাকিয়ার চিত্রশিল্পী নভেকভস্কির কথা? আজ যেন আমার সব মনে পড়ে যাচ্ছে। যিনি আমার ছবি আঁকার ইচ্ছা প্রকাশ করেছিলেন তোমার কাছে, তুমিও মত দিয়েছিলে। আর সেই জন্যেই তো আমি ওনার কাছে বেশ কয়েকটি সেটিংও দিয়েছিলাম। কিন্তু ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে থাকা আমার কাছে বিরাট শাস্তি ছিল। একদিন তিনি আমার রূপের প্রশংসা করে বললেন, তোমার প্রকৃত রূপ কিছুতেই ফোটাতে পারছি না। আমার সৃষ্টির চেয়েও জীবন্ত তুমি অনেক অনেক বেশি সুন্দর। আমি যদি তোমায় একবার খুব নিবিড় করে কাছে পাই, একবার জড়িয়ে ধরে একটি চুম্বন করি, তাহলে হয়তো। আমি তৎক্ষণাৎ শিল্পীকে ঠেলে সরিয়ে ছুটতে বেরিয়ে পড়ি। আর ছুটতে ছুটতে একেবারে তোমার বাড়িতে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলেছিলাম, আমি আর ছবি আঁকাবো না ভানু দাদা, তুমি আর আমাকে ওখানে যেতে বলো না। তুমি সব শুনে আমাকে ধীরে ধীরে শান্ত করেছিলে। আর তারপরই শিল্পী আহত হয়ে শান্তিনিকেতন ছেড়ে চলে গিয়েছিলেন। কবিগুরু বললেন, আমার সব মনে আছে রানু, সেদিন তোমার অপমান আমি মেনে নিতে পারিনি। রানু বললে, আচ্ছা ভানু দাদা, মনে আছে তোমার সেই এম্পায়ার থিয়েটারে বিসর্জন নাটক মঞ্চস্থ হওয়ার আগে আমাদের মহড়া চলছিল? টানা 3 দিন মহড়া দেওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সামান্য জ্বর এসেছিল। তুমি আমায় বিশ্রাম নিতে বলেছিলে। এক সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই দিন আমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে, আমার শোয়ার ভঙ্গিমা দেখে আমাকে তোমার নতুন বৌঠানের মতো লেগেছিল। তখন তুমি আপন মনে বলেছিলে, এই বুঝি মোর ভোরের তারা এলো সাঁঝের তারার বেশে। আমি তৎক্ষণাৎ উঠে বসে এর অর্থ জিজ্ঞেস করলে তুমি তোমার নতুন বৌঠানের গল্প শুনিয়েছিলে। ওনার গল্প শোনার পর আহত হৃদয়ে বলেছিলাম, মোটেই আমি নতুন বৌঠানের মতন নই, আমি রানু, আমি ঠিক আমার মতন। তুমি বললে, তা ঠিক, তুমি শুধু নতুন নও, তুমি অভিনব। তবে ভানু দাদা, সেদিনে এম্পায়ার থিয়েটারে বিসর্জন নাটকে আমি অপর্ণা এবং তুমি জয়সিংহের ভূমিকায় অভিনয় করে সবার কাছ থেকেই কত প্রশংসা পেয়েছিলাম বলো। আর মেকআপ আর্টিস্ট নন্দলাল বসু ও সুরেন করের মেকআপে তুমি হয়ে উঠেছিলে নব্য যুবক। তখন তোমার বয়স 60 বছর, যদিও তুমি আমার কাছে ছিলে চিরযুবা। আর আমার মেকআপ, হেয়ারস্টাইল সব তো তুমিই নিজে হাতে করে দিয়েছিলে। বলেছিলে, রানু, রোজ তুমি আমার চুল আঁচড়ে দাও, আজ আমি তোমার চুল আঁচড়ে দেবো, তোমায় সাজাবো। নাটক শেষ হতেই সবাই আমার এত প্রশংসা করেছিল, তাতে তোমার খুব গর্ব হয়েছিল বলো। তোমাকে খুশি করতে পেরে আমিও ধন্য হয়েছিলাম, কারণ সবই তো তোমার জন্যই। ভানু দাদা, আর এই সোনার খাঁচায় বন্দি থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠছি। আজ এতদিন পরে তোমাকে পেয়ে আমি প্রাণ ভরে অক্সিজেন নিলাম।
পেরিয়ে এলাম অনেকটা পথ তোমার ভাবনা বুকে নিয়ে। আজও আছো এক বুক তৃষ্ণা জুড়ে। আমার অসুখ কেউ জানে না, কেউ জানে না। তুমি জানো ভানু দাদা, তুমি জানো? কবি বললেন, জানো রানু, হঠাৎ খুব ইচ্ছে হলো তোমায় দেখি। এলাম তাই আধারে আলোয়, গেলাম দেখে সুখে থেকো, ভালো থেকো। ভানুসিংহ হারিয়ে গেছে, এবার আসি। রানু ডাকলো, ভানু দাদা, ভানু দাদা। তারপর কবিগুরুর দেওয়া আংটিটি গালে ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়ল। কবিগুরু পিঠের দিকে দুহাত রেখে আস্তে আস্তে হেঁটে বাগান দিয়ে বেরিয়ে গেলেন আর মৃদু স্বরে গাইতে লাগলেন, দিনে দিনে কঠিন হলো কখন বুকের তল, ভেবেছিলেম ঝরবে না আর আমার চোখের জল। হঠাৎ দেখা পথের মাঝে কান্না তখন থামে না যে, ভোলার তলে তলে ছিল অশ্রু জলের খেলা। যখন ভাঙলো ভাঙলো মিলন মেলা, ভাঙলো। আমিও ডাকতে গেলাম, কবিগুরু দাঁড়ান, কবিগুরু একবার। কথাটা গলায় আটকে গেল ঘর ঘর আওয়াজ করে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল।